আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দুটি গল্প বলবো। দুটি গল্পই অর্থ লোপাটের এবং বেশ মজার, একই সঙ্গে থ্রিলারও বটে। একটি হচ্ছে সরকারের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে 150 কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে, যার সাথে নাম উঠে আসছে অনেকের। তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম। এর সঙ্গে সরকারের আরো গুরুত্বপূর্ণ অনেকের নাম উঠে আসছে। দ্বিতীয় গল্পটি হচ্ছে সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা। আমরা প্রথমে নাহিদ ইসলাম কিংবা নগদ থেকে যে 150 কোটি টাকা লোপাট হয়েছে সেই গল্পটা একটু বলি। এই 150 কোটি টাকা লোপাট হয়েছে নগদের নানান ধরনের ভুয়া বিল করে, ভুয়া ভাউচার করে, পুরনো প্রকল্পের নামে বিল দাঁড় করানোর মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে। এর সাথে প্রথমেই যার নামটি উঠে আসছে তিনি হচ্ছেন আতিক মোর্শেদ। আতিক মোর্শেদ হচ্ছেন নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন তার পিএ ছিলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। যখন নাহিদ ইসলাম উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন থেকেই নগদ থেকে অর্থ লোপাটের এই কাহিনীগুলো আমাদের সামনে আসতে থাকে। প্রশ্ন উঠেছে, কেন নাহিদ ইসলাম তখনই আতিক মোর্শেদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি, আইনগত প্রক্রিয়া গ্রহণ করেননি? খোদ রাজনীতিবিদদের কারো মুখ থেকে এখন ওপেন উচ্চারিত হচ্ছে এই প্রশ্নগুলো। 150 কোটি টাকার লোপাটের সঙ্গে আরো যার নাম জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের ডেপুটি সিইও মুইজ নাসনিন ত্বকী। খেয়াল করবেন কিভাবে এক এক করে নাম বেরিয়ে আসছে। মুইজ নাসনিন ত্বকীকে এই অর্থ লোপাটের সঙ্গে জড়িত অভিযোগে গত 18ই মে রাতে রাজধানীর বেইলি রোডের তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির সদস্যরা তাকে আটক করেন। এই সময় তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি অনেক কিছু জব্দ করা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন 19শে মে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়, কোনো প্রকারের থানায় না নিয়ে অথবা আদালতে দাঁড় না করিয়ে। কার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয়, যেগুলো নানান সূত্র থেকে পাওয়া যাচ্ছে, গণমাধ্যমের নামগুলো উঠে আসছে, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ফোনেই নাকি তাকে ছেড়ে দেওয়া হয়। সরাসরি তিনিই নাকি হস্তক্ষেপ করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। এই ফয়েজ আহমেদ তোয়েব আবার শুক্রবার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি কি বলছেন, যোগসূত্র পাওয়া যায় কিনা দেখুন। যখন তার নামটি উচ্চারিত হচ্ছে, সন্দেহের চোখে তাকে দেখা হচ্ছে, তখন তিনি বলছেন, মুইজ নাসনিন ত্বকীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুইজকে ছেড়ে দেওয়ার আগে মুচলেখা নেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই, সে নগদের সাবেক লোকদের কোনো হেল্প করবে না, এই মর্মে মুচলেখা দেয়। সিআইডি তাকে পর্যবেক্ষণে রেখেছে, নতুন কোনো অনিয়ম প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করা হয়। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ফয়েজ আহমেদ তোয়েব কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তাকে ছেড়ে দিতে অনুরোধ করা হয়। কে ছেড়ে দিতে বলেছে সেটি উজ্জ্বল রয়েছে, এবং কি সুন্দরভাবে এখানে বলা হলো যে তিনি নগদের কোনো কর্মকর্তাকে হেল্প করবেন না, এই মুচলেখা দেওয়া হয়। এটা কোনো মুচলেখা? বোঝা যাচ্ছে কোথায় কি হচ্ছে। যে আতিক মোর্শেদের কথা বলছিলাম, নাহিদ ইসলামের সাবেক পিএ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, সে নগদের কোনো কর্মকর্তা কর্মচারীও নন। কিন্তু তিনি নগদের 6 তলা নগদের যে ভবন, সেই ভবনের 6 তলাতে নিয়মিত অফিস করতেন। তিনি এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছেন। নগদের পরিচালনা বোর্ডের সদস্য যখন পালিয়ে যায় তখন থেকে আতিক মোর্শেদ নগদের নিয়ন্ত্রণ নেয়, নগদে নিয়মিত অফিস করছে, কখনো কখনো বা
সিইও প্রধান নির্বাহী কর্মকর্তার চেয়ারেও তিনি বসেছেন এবং এর মধ্যে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের বড় একটি পদে বসানো হয়, ম্যানেজার কমপ্লায়েন্স পদে তাকে বসানো হয়েছিল এবং অনেক নিকটাত্মীয়কে আতিক মোর্শেদ চাকরি দিয়েছেন। নগদের যে সাম্প্রতিক বাকবদল, আগের যে সিইও ছিলেন তানভীর এ মশিক গত আওয়ামী লীগ সরকারের সময় নগদ থেকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের নামও জড়িয়েছিল এবং তখন তানভীর এ মশিক ছিলেন সবশেষ অবস্থায় 5 আগস্ট আগে পর্যন্ত সিইওর দায়িত্বে। 5 আগস্টের পট পরিবর্তনের পর তানভীর এ মশিক পালিয়ে যাওয়ার পরেও সে বিদেশ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। সাফায়েত আলম নামে একজনকে সিইও পদে বসায়। সাফায়েত আলমও বিদেশ বসে সবকিছু কলকাঠি নাড়ছে এবং তানভীর এ মশিক এবং সাফায়েত আলম একই জায়গায় রয়েছে বিদেশে, যেখানে তারা অবস্থান করছে একই সাথে, এটি জানা গেছে। এবং এই সাফায়েত আলম নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে নগদের নানান ধরনের তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। 19 জন কর্মকর্তাকে এর মধ্যে বরখাস্ত করা হয়েছে, নতুন অনেককে নিয়োগ দেওয়া হয়েছে এবং আগেই বলেছি পুরনো ডাটাবেজ তারা ধ্বংস করছে, নষ্ট করছে, নতুন নতুন ভাউচার তারা তৈরি করছে। 2 বছর 2.5 বছর আগের ইভেন্ট হয়েছে সেগুলোর নামে ভুয়া বিল করছে। এইভাবে 150 কোটি টাকা লোপাট করা হয়েছে। গল্পটা বেশ মজা নিঃসন্দেহে, তাই না? সবাই মিলে ভাগে যোগে খাওয়া। এখন বিষয় হচ্ছে 5 আগস্টের পর থেকে সন্দেহজনক লেনদেনের পরিমাণ অনেক বেড়ে গেছে। এটি বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU একটা গোয়েন্দা সংস্থা, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে আমরা জানি। তারা ব্যাংকিং খাত বা আর্থিক যে ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বা বিভিন্ন আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন মাধ্যমে যে টাকা পয়সা সন্দেহজনক লেনদেন হয়, পাচার হয়, সেইগুলো তারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে অথবা তারা এগুলো নজরদারি করে। সেই BFIU এর প্রতিবেদনে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে 2023-24 অর্থ বছরের চেয়ে 2024-25 অর্থাৎ চলতি অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে 27,130, অর্থাৎ গত বছরের চেয়ে 79% বেশি। 2023-24 অর্থ বছরের সন্দেহজনক লেনদেন হয়েছিল 17,345টি আর চলতি অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে 27,130টি। তো এই পরিমাণ যখন বাড়ছে, এটি নিয়ে যখন সংবাদ সম্মেলন করা হলো গত মঙ্গলবার, সেখানে BFIU এর প্রধান ছিলেন, গোয়েন্দা প্রধান, একই সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ.এ. মনসুর। সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল 2023-24 অর্থ বছর অর্থাৎ যখন আওয়ামী সরকার, তখন যে প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদন অনুযায়ী সন্দেহজনক লেনদেন যারা করেছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ছিল। সেই বিষয়টি সাংবাদিকরা জানতে চাওয়া হলে তখন গোয়েন্দা প্রধান বলছেন যে আমাদের প্রতিবেদনে অনেকের নাম উঠতে পারে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো তখন প্রধান উপদেষ্টা ছিলেন না, তার নামও আসতে পারে। এবং সাথে বলছেন তার মানে এই না যে সরকার প্রধান হলে তার নাম রাখা যাবে না, সেটি হতেই পারে, আমরা এমন কিছু ঘটলে কারোর নাম বাদ দিই না। তো প্রশ্ন করা হলো তাহলে সেই প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অবস্থানে রয়েছেন বা তার সম্পর্কে কি প্রতিবেদন ছিল বা কত টাকা সন্দেহজনকভাবে লেনদেন হয়েছে। তার উত্তরে গোয়েন্দা প্রধান বললেন যে প্রধান উপদেষ্টা কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে। কি মানে দাঁড়ালো? তিনি বলছেন সবার নামে অন্তর্ভুক্ত হতে পারে, আবার বলছেন যে প্রধান উপদেষ্টার বিষয়টি এখানে উল্লেখ না করাই ভালো। তার মানে তিনি কিন্তু অস্বীকারও করেননি কিছু, অর্থাৎ প্রধান উপদেষ্টার নাম ওই তালিকায় রয়েছে, সন্দেহজনক লেনদেনের তালিকায়। তাহলে কেন আমরা জানতে পারবো না? এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
শুক্রবারও একটি অনুষ্ঠানে বলেছেন, তিনি উল্লেখ করেছেন 5 আগস্টের পর থেকে সমান হারে আগের মতোই দখলবাজি, চাঁদাবাজি, অবৈধ টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি চলছে। নিশ্চয়ই আপনাদের মাথায় দুটি গল্পই ঢুকেছে, জানি না কতটা ঢুকাতে পারলাম। তো আর কিছু বলার নেই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পবিত্র ঈদুল আজহা, এই উপলক্ষে এই বাংলাদেশ স্মরণকালের সবচেয়ে বড় একটি সরকারি ছুটির কবলে পড়েছে। সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি, এই দুইয়ের মাঝে যে দিনগুলো পড়েছে, অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার, এই দিনগুলোকে যারা একত্র করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 10 দিন ছুটির কবলে পড়ে যাচ্ছে পুরো বাংলাদেশ। 10 দিন, এটি আমি আমার এই জীবদ্দশায় 10 দিন ছুটি পুরো রাষ্ট্রযন্ত্রে কখনো দেখিনি। 1। 2 নম্বর হলো যে এই যে 10 দিন ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে তীব্র হতাশা, অস্বস্তি, নিরাপত্তাহীনতা, এগুলোর যে আতঙ্ক, তার সঙ্গে সঙ্গে এই ছুটি পূর্ববর্তী সময়ে যে অস্থিরতা সারা বাংলাদেশে চলছে, সেই অস্থিরতার কারণে ঘর বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে ঘরে থাকা অথবা কোথাও যাওয়া, প্রিয়জনের সাথে সময় কাটানো, এই জিনিসগুলো স্বস্তিকর হবে না, বেদনাদায়ক হবে। আজকের এই ভিডিওটি যখন করছি তখন সচিবালয়ে অচল অবস্থা, শাহবাগ পুরো বন্ধ। এর কারণ হলো জামাত নেতা আজহার সাহেব ক্ষমতা লাভ করেছেন, অর্থাৎ দায়িত্ব পেয়েছেন, জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, এবং যে শাহবাগ থেকে জামাতের বিচারের দাবি উঠেছিল, কাদের মোল্লার ফাঁসির দাবি হয়েছিল, সেই শাহবাগে তাকে ঘটা করে গণসংবর্ধনা দিয়েছে জামাত। গণসংবর্ধনা যখন জামাত দিয়েছে শাহবাগে, তখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চাংখারপুল, পুরো এলাকা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা রীতিমতো রাগে ক্ষোভে ফেটে পড়েছে। এবং সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য সেনাবাহিনী, পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি এবং সতর্কতা দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। ফলে সকাল 9টা থেকে 11টা 12টা পর্যন্ত যারা ধানমন্ডি মিরপুর রোড হয়ে মতিঝিল এই এলাকাতে আসার চেষ্টা করেছেন, তারা বুঝতে পেরেছেন কত ধানে কত চাল। এই গেল 1। 2 নম্বর হলো যে সচিবালয়ের কথা বললাম, শাহবাগের কথা বললাম, বলার পরে 2 নম্বরে যেটা, সেটা হলো পুরো পল্টন এলাকাতে এখন তারুণ্যের সমাবেশ হচ্ছে। বিএনপির অফিসে বিরাট সমাবেশ হচ্ছে, এবং বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন উপচে পড়া লোকের ভিড়। যদি শ্রমিক দল, তাঁতি দল, মানে বিএনপির যে কোনো প্রোগ্রামই এখন বাংলাদেশে যেখানে ডাকা হয় না কেন, অমনি সেখানে লোকে লোকারণ্য। এখন বিএনপির এই তারুণ্যের যে সমাবেশ কেন হচ্ছে, কি কারণে হচ্ছে জানি না, তবে কয়েকটি বক্তব্য দেখলাম তারুণ্যের সে সমাবেশে। সেখানে বক্তারা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে হাওয়া ভবন আসলে কি ছিল। এটা একটা ভালো ভবন ছিল, এবং সেই ভবনে খুব ভালো ভালো কাজ হতো। তরুণদের উন্নয়নের জন্য, তরুণদের মেধা বিকাশের জন্য হাওয়া ভবনে যে মাস্টার প্ল্যান হতো, সেই মাস্টার প্ল্যানটি তরুণদেরকে আবার নতুন করে বোঝানো হচ্ছে। এর কারণ হলো অতীতে বিএনপির যারা শত্রু, তারা হাওয়া ভবনকে একটা ভিলেন হিসেবে উপস্থাপন করেছে, কিন্তু ওখানে আসলে কোনো ভিলেনের মতো কাজ হয়নি। ওখানে তরুণদেরকে নিয়ে, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে রীতিমতো একটা গবেষণা তৈরি করা হয়েছিল হাওয়া ভবনের মধ্যে, সেখানে গবেষণা হতো। তো এই জিনিসগুলো আমি দেখলাম যে অনেক বক্তা তাদের বক্তব্য দিচ্ছেন, এবং সেটা তরুণরা কিভাবে গ্রহণ করছেন বা করবেন এটি সময় হলে দেখা দেবে, কিন্তু তারুণ্যের একটা জোয়ার চলছে। এবং এখানে নানা রকম শ্রেণী এবং পেশার মানুষদেরকে বক্তা হিসেবে আহ্বান করা হচ্ছে, তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। জনপ্রিয় অনেক বক্তা রয়েছেন, তরুণ বক্তা রয়েছেন, বয়স্ক বক্তা রয়েছেন,
আকর্ষণীয় বক্তা রয়েছেন, মিলিটারি বক্তা রয়েছেন, তারপরে সিভিল সার্ভিসের বক্তা রয়েছেন, এবং সেই বক্তা এতদিন অডিটোরিয়ামের মধ্যে যে বক্তব্য দিয়েছেন আজকে সেটা রাজপথে হতে যাচ্ছে। এবং ফলে কি হলো, পুরো পল্টন থেকে শুরু করে নটরডেম কলেজ, মতিঝিল পর্যন্ত লোকে লোকারণ্য থাকবে। এবং এই কারণে মৎস্য ভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবন, পুরো এলাকা গাড়ি ঘোড়া চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান চলে গেছেন বিনিয়োগ আনার জন্য, বাংলাদেশের জন্য তিনি বিনিয়োগ নিয়ে আসবেন। তো এই যে বিনিয়োগ নিয়ে আসবেন, উনি 4 দিন পরে আসবেন। তো 4 দিন পরে আসবেন এবং এবছর যে ছুটি, কুরবানির যে ছুটি, কুরবানি বাংলাদেশে সম্ভবত 7 তারিখে হবে, যেহেতু সৌদি আরবে 6 তারিখ হচ্ছে, বাংলাদেশে 7 তারিখে হবে। তো 7 তারিখে যদি হয় তাহলে বুধবারের মধ্যেই বন্ধ হয়ে যাবে, বৃহস্পতিবারের মধ্যে বন্ধ হয়ে যাবে। তা আমাদের হাতে আসলে সময় নাই বললে চলে। এর মধ্যে টাকা তুলতে হবে, গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, গরু বিক্রি করতে হবে, ছাগল বিক্রি করতে হবে, পুরো একটা ইকোনমি কুরবানি কেন্দ্রিক হয়ে গেছে। এবং সেই ইকোনমিতে এবছর যে আমাদের প্রায় 1 কোটি কুরবানির পশু রেডি আছে। এখন কেনার জন্য আমার কাছে মনে হচ্ছে না যে 30 থেকে 35 লাখ এর বেশি বিক্রি হবে। বাকিগুলোকে সারা বছর ধরে কষাইখানায় বিক্রি করতে হবে। একটা গরু যেভাবে লালন পালন করা হয় কৃষকের, সেখানে যেভাবে বিক্রি করা হচ্ছে, আপনি সহজেই বুঝতে পারবেন যে বাজারে যে গরুর মাংস তার চেয়ে কম দামে এখানে বিক্রি করা হচ্ছে। এখন 400 টাকা মানে লাইভ ওয়েট দিয়ে গরু বিক্রি করার প্রস্তাব দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না। যেগুলো খুব ভালো গরু, ভালো প্রতিষ্ঠান, সেখানে তারা 450-500 টাকা দাম হাঁকছেন। আর মাঝারি গরু এবং যেগুলো 1.5 লাখ 2 লাখ টাকা দাম, বা 6 মণ 7 মণ 8 মণ, এই গরুগুলো 400 টাকা করে লাইভ ওয়েটে বিক্রি করার জন্য প্রস্তাব হচ্ছে। আর যেগুলো একটু দেশাল ছোট গরু, এগুলো অনেক কম দামে 350 টাকা লাইভ ওয়েট দিয়ে বিক্রি করা হচ্ছে, বা তার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। ফলে কি হচ্ছে, যারা গরুর ব্যাপারী, প্রান্তিক খামারি, তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। যারা কিনবেন, গরু কিনবেন, আওয়ামী লীগের লোক যেই লোকজন আছেন দেশে, তারা কয়জনে গরু কিনবেন, কয়জন কুরবানি দেবেন, কয়জন মাংস খাবেন আমি জানি না। কিন্তু বিরাট অংশ যে কিনতেই পারবে না, তারা যে পলাতক অবস্থায় রয়েছেন, তাদের ফ্যামিলিতে ঈদের আনন্দ নেই, ঈদুল আজহা নেই। ফলে এবারে যে ঈদুল আজহা, এটা কেবলমাত্র গরু ছাগলের জন্য যে স্যাক্রিফাইস, এটা অনেক আওয়ামী লীগের লোকদের জন্য এটা বিরাট স্যাক্রিফাইস। আর সেই স্যাক্রিফাইসের মধ্যে একটা লম্বা 10 দিনের ছুটি, এবং এই 10 দিনের ছুটির আগে অশান্ত একটি বাংলাদেশ, অশান্ত একটি বাংলাদেশ। এর মধ্যে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছে, এবং আরও সন্ত্রাসীদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। মব বন্ধ করার জন্য সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, কিন্তু মব বন্ধ না হয়ে গত কয়েকদিনে দেখা গেল আরও মব বেড়ে গেছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাতে এই যে দীর্ঘকালীন যে একটা সরকারি ছুটি, সেই সরকারি ছুটির মধ্যে আমরা দায়িত্ববান হিসেবে যাদেরকে দেখতে পাই, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এবং জরুরি কতগুলো সেবা, পরিষেবা, যেমন সিটি কর্পোরেশন, তারপর যাকে বলা হয় বিদ্যুৎ বিভাগ, হাসপাতাল, ডাক্তার, মানে এই জায়গাগুলোতে লাশ পরিবহন করার যে আঞ্জুমানে মফিদুল ইসলামের অফিস সমূহ, অ্যাম্বুলেন্স সার্ভিস, মানে কি হবে এই 10 দিন বসে? পুরো ঢাকা শহরের সব জায়গায় যেমন একটা খাবলা 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 হয়ে গেছে। বিকেল 5টার মধ্যে 4টার মধ্যে পুরো রাস্তার বেশিরভাগ এলাকা ফাঁকা। যেখানে গন্ডগোল হচ্ছে, যেখানে সভা সমিতি সেমিনার হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকম ভিড়, অন্য এলাকাতে কোনো গাড়ি ঘোড়া নেই। সন্ধ্যার পরে পুরো শহরের বিরাট এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। রিক্সাতে যারা যান, হেঁটে যারা যান, বাস গাড়িতে যান, সবার বুক দুরু দুরু করে। এই সমাজে নির্ভয় চলার মতো মানুষ এখন আর নেই। তো সেখানে এই সময়টিতে যে আশঙ্কা তৈরি হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি, চুরি ডাকাতির আহাজানি বৃদ্ধি, আর এই সকল অস্থিরতা, অশান্তি এবং অনিশ্চয়তার মধ্যেই 10টি দিন রাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ থাকবে অফিসিয়ালি। আল্লাহ আমাদের এই সময়টিকে নিরাপদ রাখুন। অতীতের আমাদের যত গুনাহ রয়েছে আল্লাহ মাফ করুন, এবং আগামী দিনে যেন আমরা আল্লাহর রহমত এবং বরকতের ছায়ায় থাকতে পারি। আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর কাছে পানাহ চাই, সাহায্য চাই, আশ্রয় চাই, ফিতনা এবং ফাসাদ থেকে আশ্রয় চাই, এবং এই সমাজটিকে একটি শান্তিপূর্ণ সমাজ হিসেবে আল্লাহর দরবারে
মঞ্জুর করার জন্য মহান আল্লাহর দরবারে নিবেদন পেশ করি। এছাড়া কিছু বলার নেই। আপনাদের সবার জন্য আমার দোয়া, আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।